গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা। কি রে সাইফুল, তোরে তো পুরা হিরোদের মতন লাগতেছে। হ্যাঁ, তোমার মোটরসাইকেল এটা কত সালের? এটা হলো 1996 সালের। এটার মধ্যে যে কি আনন্দ আসলে সেটা বলে আমি বোঝাতে পারবো না। সাইফুলদের বাড়ির কাছাকাছি মনে চলে আসছে, জানেন? হ্যাঁ, তোমার জন্য কিন্তু আমি একটা সারপ্রাইজ রেখেছি। সারপ্রাইজটা কখন নিবা? বন্ধুর পছন্দ সবচেয়ে বড়, ঠিক আছে? কারণ বন্ধু যখন বিয়ে করে, দোস্তের যদি পছন্দ হয় তাহলে দোস্ত বিয়ে করবে, নাহলে বিয়ে করবো না। কতটা পরিশ্রম যে হয় সেটা কিন্তু এই যে কাকার শরীর দেখলে বোঝা যাচ্ছে। তাও তো সঠিক মূল্য দেয় না। পেশেন্স ফেলো ইন হাউজে আমার বন্ধুর বাড়িতে একটি ভালোবাসার মিলন মেলা তৈরি হয়ে গেছে। আপনারা যদি অবহেলা করে ঘরে বসে থাকেন, চিকিৎসা না করেন, তাহলে আপনার জীবনেও কিন্তু এরকম একটি দুর্বিষহ ঘটনা ঘটে যেতে পারে। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চিনছেন আপনি আমাকে? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। সাইফুলকে বাড়িতে যাইতেছি। সাইকেল করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই যে ছাগলগুলো কি আটা নেব, আটা নেব। হাটে নেবেন না? হ্যাঁ শোনা করে দুটো আনুমানিক দাম কেমন হতে পারে? জানি না তো, 25 যাবার পারে। ছাগলের ব্যবসা করলে তো মানে কিনে করবি ছাগলের ব্যবসা করে। কোন হাটে বিক্রি করবেন? সোনাপুর। ও সোনাপুর হাটে না? সোনাপুর শুক্রবার। সো ভিউয়ার্স, আমরা কিন্তু সেই সোনাপুরের উদ্দেশ্যেই রওনা হচ্ছি এবং এটি হচ্ছে ফরিদপুর জেলার সালতা উপজেলার একটি ইউনিয়ন, যে ইউনিয়নে রয়েছে চান্দাখোলা নামক একটি গ্রাম। আর সেই গ্রামের উদ্দেশ্যেই আমরা রওনা হয়েছি। পেশেন্স ফলো ইন হাউস এবারের আয়োজনে থাকুন আমাদের সাথে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে সত্যি সত্যি সুন্দর দিন কাটাইতাম এবং সেই দিনের মধ্যে ছিল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। আর ঠিক তেমনি আজকে যে বন্ধুটির বাসায় আমরা যাচ্ছি সেও কিন্তু আমার ছেলেবেলারই গ্রামের এক বন্ধু, যার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। ছোটবেলায় একসাথে পড়েছি, তারপর ও আর ওর পড়ালেখাটার সামনের দিকে অগ্রসর করতে পারেনি, গ্রামেই থাকে, ঘর সংসার দেখাশোনা করে। এই যে আমার মনে হয় ওই যে সাইফুল আসতেছে, ওই যে সাইফুল আসতেছে, সাইফুল আমার বন্ধু মোটরসাইকেল চালিয়ে আমার দিকে আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি রে সাইফুল, তোরে তো পুরা হিরোদের মতন লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার মোটরসাইকেল এটা কত সালের? এটা হলো 1996 সালের। 1996 সালের মোটরসাইকেল উঠছো? এটা কি মোটরসাইকেল বন্ধু? এটা হলো কিংলং 80। কি কি? কিংলং 80। কিংলং 80, এই যে লেখা আছে যে কিংলং। এটা প্রাচীন ঐতিহ্য, সেই 1996 সালের মোটরসাইকেল সে এখনো চালাচ্ছে। আমার তো বন্ধু তোমার এই গাড়িতে উঠতে ইচ্ছা করছে, দাঁড়াও আমি একটু নামি। ভালো আছো বন্ধু? এই যে আমার বাল্যবেলার বন্ধু। হ্যাঁ, তোমার 1996 সালের এই মোটরসাইকেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চালাবো না? না না, তুমি চালাও, আমি তোমার তুমি চালাও, আমি আরে না, তুমি চালাও, তুমি চালাও, তুমি চালাও, আমি তোমার এই বাইকে আগে উঠতে চাই। সো ভিউয়ার্স, বন্ধুকে পেয়ে আসলে এত ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? তো আমার ইচ্ছা হলো বন্ধুর বাইকে একটু উঠবো, ঠিক আছে? এটার মধ্যে যে কি আনন্দ আসলে সেটা বলে আমি বোঝাতে পারবো না। বন্ধু তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা, তুমি তোমার গ্রামের পায়ে, ঠিক আছে, খুবই আনন্দিত। নতুন একটি অভিজ্ঞতা হচ্ছে আমার বন্ধুর সাথে। হ্যাঁ, এরকম সুন্দর একটি মুহূর্ত আমি পার করছি, আমার ভীষণ ভালো লাগছে। তুমি সাবধানে চালাও কিন্তু। হ্যাঁ, তোমার আমার দিকে তাকানো লাগবে না, তুমি তোমার মতন করে চালাও। পরে সমস্যা নাই। 1996 সালে যখন 8ম শ্রেণীতে পড়ি, হ্যাঁ, তখন এই মোটরসাইকেল চালাইয়ে আমাদের স্পোর্টসে গেছিলাম এবং সেই স্পোর্টসের সাথে গেটের সামনে তোমার আমার একটা ছবি আছে এবং অনেক স্মৃতি আসলে মনে পড়ে। যখন তোমার কৃতিত্ব, তোমার ওই জয়নাল আবেদিনের ছবি, যখন ওই যে শকুনে যখন গরু খায়, ঠিক আছে, এই ছবি, এবং যখন নগরকান্দা আমরা যাই, ঠিক আছে, আমরা অত্র নগরকান্দা, তখন সালতা নগরকান্দা মিলে তো এক উপজেলা ছিল। হ্যাঁ, রাইট। উপজেলার মধ্যে আমরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় চিত্রাঙ্কনে, হ্যাঁ,
চিত্রাঙ্কনে ফার্স্ট হয় কে? ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়। আর তখনই আমরা ওই স্কুলেই আমরা ছিলাম। আমি একটা দীর্ঘলম্ব দিয়েছিলাম, তখন আমি থার্ড হয়েছিলাম। তো তোমার সেই স্মৃতি এখনো মনে আছে? তোমার কি মনে আছে যে আমরা কি করে ফার্স্ট হয়েছিলাম? হ্যাঁ দোস্ত, মনে আছে। তখন হলো আমরা অত্র উপজেলার নগরকান্দার মধ্যে আমরা বাংলার প্রাকৃতিক দৃশ্য, যেটা বলে প্রাকৃতিক দৃশ্য একে ফার্স্ট হয়েছিল, এবং শেরে বাংলা একে ফজলুল হক এর মানে মাটি দিয়ে একে ফজলুল হকের প্রতিকৃতি একে নগরকান্দার ভিতরে ফার্স্ট হয়েছিল, ঠিক আছে। আর এই ফার্স্ট হতে আমরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের মানে সব ছাত্রছাত্রী, স্যার, মানে অভিভাবক, গার্জিয়ান সবাই গর্বিত যে বাসুদেবের কারণে মানে নগরকান্দা উপজেলার মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করছি। আর এই অধিকার করাতে আমাদের বুকটা ভরে গেছে দোস্ত। আসলে তখন দোস্ত আসলে সেই স্মৃতি এখনো আমাদের মনে পড়ে। বাসুদেব আমাদের বন্ধু, বা আমরা এই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আজকে প্রায় 96 থেকে আজকে প্রায় 30টা বছর একই অবস্থানে আছি। একটু কোনো কম বা বেশি ভাগাভাগি করার সুযোগ হয় নাই। আমি তো মনে করি যত বছর বেঁচে থাকবো তত বছর এই বন্ধুত্বের বন্ধন থাকবে আমাদের মধ্যে, থাকবে ইনশাআল্লাহ, অনন্তকাল এ জীবনে পরজনমে। একটাই কথা আছে বাংলাতে, বুক আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। একটু থামো 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 থামো, সুন্দর একটি দৃশ্য আমার ভিউয়ারদেরকে একটু দেখাই। জীবনে বহু ধরনের ফুল দেখেছেন, কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে একটি গ্রামের একটি ফুল দেখাচ্ছি। সাইফুল, তোমার কাছ থেকে জানতে চাই, তুমি একটু বলো এই ফুলের নাম কি? দোস্ত, এটা হলো মানে এই বাগানে বা রাস্তার আশপাশেই হয়, ঠিক আছে। এটা হলো বাটি ফুল কয়। ভাটি ফুল না? বাটি ফুল, হ্যাঁ। এই যে অনেকগুলো গাছ একসাথে হয়ে প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন করেছে, কি বলো? জি। এই পেঁয়াজের ক্ষেতের মধ্যে এখানে কি পরিমাণ পেঁয়াজ হবে 1 বিঘা জমিতে? 1 বিঘা জমিতে সর্বনিম্ন 100 মণ হবে। সর্বনিম্ন বিঘায় 50%তে 100 মণ হবে। প্রতি শতাংশে 2 মণ করে ফলবে, ঠিক আছে, 40 কেজিতে। এই যে পেঁয়াজ দেখছো, মানে এত সুন্দর পেঁয়াজ, অনেক এবছরে খুব ভালো পেঁয়াজ হয়েছে ইনশাআল্লাহ। আমি একটা উঠাই না বন্ধু? এই যে দেখুন পেঁয়াজের এই যে এটাকে বলা হয় পেঁয়াজের কলি, হ্যাঁ। আর এই যে নিচে পেঁয়াজ হচ্ছে, তাই পেঁয়াজ আছে, এই যে খেয়াল করুন, এটাই কিন্তু একটা সময় পেঁয়াজ হবে। গবেষণায় দেখা গিয়েছে যে এই পেঁয়াজের কলি পেঁয়াজ এটি আমাদের শীতের সময়ের যে ঠান্ডা, হাঁচি কাশি, সর্দি, জ্বর এগুলো কমাতেও কিন্তু সহায়ক ভূমিকা পালন করে, এবং এটি কিন্তু গ্রামের মানুষের অর্থনীতির একটি অবলম্বন। যারা গ্রামের কৃষক ভাইরা রয়েছেন তারা কিন্তু এই পেঁয়াজ আবাদ করে, চাষাবাদ করে তারা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক চাকাটাকে অনেকটা সচল রাখছে। বন্ধু, আজকের এই পেঁয়াজের কলি, পেঁয়াজের এই ক্ষেতের মধ্য দিয়ে তোমার সাথে হাঁটতে আমার ভীষণ ভালো লাগছে। বন্ধুত্ব তো এমন জিনিস যে কখন মিলন হবে, ঠিক আছে, ওই যে না, মিলন কবে হবে বন্ধুর সনে, কি গান না কি মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, ওই তো মনের মানুষের সনে। আর আমি তো বয়াতি না, এই কি কই বয়াতি করেছি, শিল্পী না তো, এই জিনিস দোস্ত। না লালিতা আমি শুদ্ধভাবেই কইতাম, শুদ্ধভাবে কয়টা গান কি ওই যে মিলন কবে হবে, কি মিলন হবে কবে দিনে না? আরে দূর বেটা, হ্যাঁ আবার কবে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তাই মনের মানুষের আসে বিদায় আজকে এই পেঁয়াজ খেতে দেওয়া হয়েছে। এখন তোর মনের মানুষ সত্যি করে বলবি? আমার মনের মানুষ তো দোস্ত বাড়িতে হয়েছে, আমার বউ ছাড়া তার মনের মানুষ আছে কেউ? আচ্ছা আচ্ছা, যাক, যার যার মনের মানুষ তার মনেই থাকুক। হ্যাঁ, আপনারাও থাকুক আমাদের সাথে। হ্যাঁ, আমরা অনেক গল্প করব, অনেক মজা করব, থাকুন আমাদের সাথে। এই বন্ধুর 1996 সালের এই মোটরসাইকেলটা আমাদের বন্ধুত্বের স্মৃতি হিসেবেই আছে। হ্যাঁ, বহুদিনের। তো সবকিছু বদলালেও ওর এই মোটরসাইকেলটা এখনো বদলায় নাই। তো যাই হোক, আমারও ইচ্ছা হইলো বন্ধুর এই বাইকটা একটু চালাতে। বন্ধু, এই মোটরসাইকেল তুই চালাতে হবে না দোস্ত? চেষ্টা করে দেখি। আমি মনে করি চালাইলো কোন রকম, মনে করি যে ভাই কয় না পেটে ভাতে
দেখাই, এই হলো অবস্থায় আমি চালাই এই মোটরসাইকেল, ঠিক আছে? অসুবিধা নেই, দেখি। এই মোটরসাইকেল চালা পাবে না দোস্ত। এই সরে গেছে, ধাক্কায় তো স্টার্ট নিয়ে এক ধাক্কায় সরে গেছে। এটা আগে ক্লাস দিবি, এই ক্লাস, হ্যাঁ ক্লাস ধরা পরে দেবো। হ্যাঁ ওট 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 শুনো হ্যাঁ ওট ওট ছেড়ে দোস্ত। ওট দেখি বাড়ি কিনা। এই গিয়ার সামনে না হ্যাঁ পিছনে? সামনে সামনে, গিয়ার সামনে না? ওরে আল্লাহ রে, আস্তে আস্তে। এই তো পারছি রে। আটা গিয়ে আবারও। বাহ বন্ধুর 1996 সালের বাইকটা চালাচ্ছি, অসাধারণ অনুভূতি। এই গিয়ার মোট কয়টা আছে বন্ধু? 4টে আছে দোস্ত, গিয়ার 4 গিয়ারের মোটরসাইকেল। ভালোই তো লাগছে। তোমার মোটরসাইকেলটা আসলে দেখতে এরকম হলেও ভালোই কিন্তু চলে। তবে ভিউয়ার্স, একটা বিষয় আমি আপনাদেরকে এখানে সাবধানতা অবলম্বন করতে বলবো। অনেকেই আমরা জানি যে গ্রামগঞ্জে আসলে ওইভাবে মোটরসাইকেল চালাতে যে হেলমেট ব্যবহার করে না। অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিব, বাইক চালানোর সময় অবশ্যই আপনারা হেলমেট ব্যবহার করবেন, কারণ হেলমেট ব্যবহার না করলে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। অতএব আসুন আমরা মোটরসাইকেল চালাতে যে জন্য অবশ্যই হেলমেট ব্যবহার করি। আমরা বাংলা রাস্তা না বাগিয়ে করে। হ্যাঁ এবার আমি বাইক চালাইতেছি আর টেনশন করতেছে আমার বন্ধু। আসলে কি বলে ভালোবাসা, বারবার আমাকে নির্দেশনা দিচ্ছে, সামনে অটো, রাস্তা ভাঙ্গা, সাবধানে চালা। আসলে এরকম টেক কেয়ার বন্ধুরাই করে। সাইফুলদের বাড়ির কাছাকাছি বলে চলে আসছে, তাই না? হ্যাঁ কাছাকাছি চলে এসেছে। সাইফুল, হ্যাঁ দোস্ত, তোমার জন্য কিন্তু আমি একটা সারপ্রাইজ রেখেছি। সারপ্রাইজটা কখন নিবা? সারপ্রাইজ আছে কি দোস্ত? কি আছে, সারপ্রাইজ? আছে, আছে। সারপ্রাইজের কথা শুনে তো দোস্ত ভালো লাগতেছে আসলে, ঠিক আছে? কারণ সেটা সারপ্রাইজ যাই হোক, যদি একটা কলমও হয় সেটা তো একটা বন্ধুর জন্য বন্ধুর সারপ্রাইজ, এটা আসলে খুব আনন্দদায়ক এবং মজা। সারপ্রাইজ কি আর বলে দেওয়া যায়? তোমার মোবাইল সেটটা কই, বের করো। দোস্ত আমার মোবাইল সেট তো, যে ছোট একটা মোবাইল সেট, হ্যাঁ আমি এই যে দেখি। এই যে কথাবার্তা কই খেলি, ঠিক আছে? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এটাও কিন্তু কালের স্মৃতি। হ্যাঁ, তো সাইফুলকে সেদিন আমি বললাম যে হ্যাঁ, ও আমারে ফোন করে বলল যে বন্ধু কই আছো? কোথায় আছিস? হ্যাঁ, আমি বললাম যে আমি তো পেশেন্টস হল অফ ইন হাউসে আছি। হ্যাঁ, যে মানে দেখ আমি যাইতেছি। আমি বললাম যে আমার ভিডিও দেখ। তো ও বললো যে ভিডিও কিভাবে দেখবো, আমার তো বাটন সেট। তো বাটন সেট ও আর ভিডিও দেখতে পারে নাই, শুনে আমার একটু খারাপই লাগছে। তো তোমার ভিডিও দেখার ব্যবস্থা করে দিচ্ছি, বুঝছো? এটার মধ্যে একটা স্মার্টফোন আছে। ও বের করো। হ্যাঁ বের করো তো দেখি তোমার সেটটা পছন্দ হয়েছে কিনা। খুলো। এটা হচ্ছে ভিভো না, 5G। হ্যাঁ, গ্রামগঞ্জে 5G নেটওয়ার্ক চলে আসবে, বুঝছো? এই যে আনবক্সিং হয়ে গেল। তুমি নিজ হাতে করো। খুলো। দেখো কালার টালার সব পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ কালার দোস্ত, তোমার পছন্দ বোঝো না, তোমার পছন্দ সেটা পছন্দ। বউর পছন্দ হচ্ছে আসলে বন্ধুর পছন্দ সবচেয়ে বড়, ঠিক আছে? কারণ বন্ধু যখন বিয়ে করে, দোস্তের যদি পছন্দ হয় তাহলে দোস্ত বিয়ে করবো, নাহলে বিয়ে করবো না। ফেসবুকে যাবা, তোমার নিজের একটা আইডি খুলবা, ঠিক আছে? আর আমার পেজ ভিজিট করবা কিভাবে? ডক্টর বাসুদেব কুমার সাহা লিখে সার্চ দিলেই চলে আসবে আমার ফেসবুক পেজ। একই নামে আমার ইউটিউব চ্যানেলও আছে, ডক্টর বাসুদেব কুমার সাহা, ঠিক আছে? তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পেজটা ফলো করে রাখবা, দেখবা সব ভিডিও তোমার সেটে চলে আসছে। এই বাবলু কাকা, এদিকে আসেন। বলেন তো দেখি যে এই যে আপনি যে এই যে পেঁয়াজের ক্ষেতের মধ্যে এই যে সিটাইলেন, এটা কি সিটাইলেন, কেন সিটাইলেন? এটা সিটাইলাম হলো, এটার নাম হলো নুনা ওষুধ। হ্যাঁ, ওষুধের নাম নুনা, ওষুধের নাম হলো নুনা, বুঝছেন? ওষুধের নাম নোনা। হ্যাঁ, পেঁয়াজের কাজ করে। পেঁয়াজের কাজ করে, পেঁয়াজের মাথা পড়ে না, পেঁয়াজ কালো হয়, পাতা টান হয়, গাছ নরম থাকে। এটা হলো পেঁয়াজের ভিটামিন। মানুষের যেমন একটা ওষুধের ভিটামিন আছে না, তার শরীর যদি দুর্বল হয় তাহলে ভিটামিন ডাক্তার দেয় না, যে এটা খালি শরীর সবলতা হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এই মাথাটা যেরকম পুড়ে গেছে, এই জিনিসটি দেওয়ার পর নোনা না, নোনা, কিন্তু এটা কীটনাশক না, মানে এটা খেলে এটা আমাদের শরীরে গেলে কোনো ক্ষতি হবে এরকম কোনো সম্ভাবনা আছে? না। আচ্ছা, আসলে একটা কথা আমার ভালো লাগলো যে পরিচর্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানুষের দেহের পরিচর্যা যেমন প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি এই যে যারা কৃষক ভাইয়েরা রয়েছেন তারাও কিন্তু এই
কৃষি জমিতে আবাদ করে তাদের যে আবাদি যে ফসল পণ্য যে ফসল শস্য এগুলো কিন্তু পরিচর্যা করে, এবং এই পরিচর্যা না করলে কিন্তু আমরা এভাবে ঘরে বসে সুন্দর সুন্দর পেঁয়াজ খেতে পারতাম না। কতটা পরিশ্রম যে হয় সেটা কিন্তু এই যে কাকার শরীর দেখলেই বোঝা যাচ্ছে। টপ 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 করে ঘাম তার কপাল থেকে পড়ছে। তাও তো সঠিক মূল্য দেয় না, তাও সঠিক মূল্য দেয় না, তাই তো? এখন এর 1 কেজি পেঁয়াজ তো কমপক্ষে 60 টাকা থাকা উচিত, হ্যাঁ, কারণ 25 টাকা 30 টাকা কেজি। আমরা প্রত্যাশা করব যে কৃষক ভাইরা যেন তাদের যথাযথ মূল্যায়নটা পায়, হ্যাঁ, এবং এই মূল্যায়নটা পেলে হয়তোবা তাদের কাজের গতি বাড়বে, তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারবে। চলে আসলাম প্রিয় বন্ধু সাইফুলের বাড়িতে। এই বাড়িতে বহুবার এসেছি, আর তবে আজকের আশাটা আমি মনে করি আমার জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে, কারণ আজকের আয়োজনটি পেশেন্টস ফলো আপ ইন হাউস। ওই যে তাদের লোকজন। কাকি আসসালামু আলাইকুম। এই যে আমাদের পেশেন্টস ফলো আপ ইন হাউস টিমের সদস্যরা, হ্যাঁ, লক্ষ্মী এসেই হ্যাঁ গাছগাছালি দেখছে। বাচ্চারা তোমাদের জন্য মিষ্টি, ঠিক আছে? দেখি ভাবি, এই যে হ্যাঁ আপনার জন্য একটা বিউটিফুল শাড়ি আনা হয়েছে, দেখেন তো পছন্দ হয়েছে কিনা। আপনি যদি পরেন এই শাড়িটা, আপনাকে আশা করছি এরকম সুন্দর লাগবে, ঠিক আছে? তোমরা 2 ভাই একই সাথে এই পাঞ্জাবি পরবা, ঠিক আছে? তোমার পছন্দ হয়েছে? জি, ওকে। তো মূল উদ্দেশ্য একটি, কাকি আম্মাকে দেখবো, এই বাচ্চা কাচ্চাকে দেখবো, এবং যাদের নাক কান গলার সমস্যা আছে প্রত্যেককে আজকে দেখবো, এবং এই আপডেট আপনাদেরকে দিব। থাকুন আমাদের সাথে। এই যে দোস্ত চলে এসেছে, হ্যাঁ, এই আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। এই যে চিতই পিঠা আর সাথে হাঁসের মাংস, কে কে পছন্দ করেন ঝটপট জানিয়ে দিবেন। সো ভিউয়ার্স, পেশেন্টস ফলো আপ ইন হাউসে আমার বন্ধুর বাড়িতে একটি ভালোবাসার মিলন মেলা তৈরি হয়ে গেছে, এবং এই মিলন মেলায় আমার নতুন অতিথি পেশেন্টস ফলো আপ ইন হাউসে যুক্ত হয়েছে। আমার ভাস্তি রাজলক্ষ্মী, ওর দাদা রাজেশ, যাকে আমি আর্নেস্ট বলে ডাকি, এবং আমার ভাগ্নি অর্পা। অর্পা, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এখানে এসে, আর এখানকার নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হতে পারছি, আর এই গ্রামের পরিবেশটা এত সুন্দর, আমার খুব খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, এখানে এসে ঘুরতে পারছি, পরিবেশটা খুব চমৎকার, চারপাশে সবকিছুই চমৎকার, খাবারও চমৎকার, সবকিছু মিলাই আমার খুবই আনন্দময় একটা সময় কাটছে, আর ঘুরতে এসেও ভালো লাগছে। তোমাকে ধন্যবাদ আমাকে আনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাই এভাবেই ভালোবাসার এক মেলবন্ধন তৈরি হবে, পারিবারিক একটি বন্ধন তৈরি হবে, কারণ দিন শেষে আসলে শান্তি ওই পরিবারেই। সো ভিউয়ার্স, পেশেন্টস ফলো আপ ইন হাউসের আজকে এই পর্বে আমি একটি অস্থায়ী চেম্বার তৈরি করে ফেলেছি আমার বন্ধুর বাড়ির উঠানে। তো কাকিকে তো কয়েক বছর আগে দেখছিলাম, হ্যাঁ, তো এখন বর্তমান কি কি সমস্যা? ঘুমাইলে নাক ডাকার সমস্যা হয়। ঘুমালে নাক ডাকা, দেখি নাক কি দোষ করলো আপনার যে ঘুমালে নাক ডাকেন? আচ্ছা, মূলত নাক ডাকার সমস্যাটা হয়ে থাকে যদি নাকের হাড় বাঁকা থাকে, মাংস খোলা থাকে, কারো যদি শরীরের ওজন অতিরিক্ত মাত্রা বেড়ে যায়, পাশাপাশি গলার মধ্যে টনসিলটা যদি অনেক বেশি ফুলে যায়, আলা জিহ্বাটা যদি লম্বা হয়ে যায়, স্থূল হয়ে যায়, এই সমস্ত কারণে সাধারণত নাক ডাকার সমস্যা হয়ে থাকে। নাকের এই সমস্যাগুলো দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। আমি একটা নাজাল স্প্রে দিয়ে দিচ্ছি, কিছু ওষুধ প্রদান করছি, দেখবেন যে নাক ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনার নাক ডাকাটাও বন্ধ হয়ে যাবে। আপনার কি কি সমস্যা একটু বলেন আমাকে। ছোট সময় কান দিয়ে পুষ পড়তো, হ্যাঁ, পুষ পড়তে পড়তে কানের ভিতরে চুলকাইতো, ওই চুলকালি পরে ওই চুলকানির সাথে গোস্ত ছিঁড়ে আসতো, রক্ত বেরোয় আসতো, এরকম করতে করতে তারপরে মানে প্রথম হলো কানের পিঠে একটা দম্বল হয়েছিল পুরা, সেই পুরা যে কাইটে পুষ বাই করতো, পুষ বাই করার পর কিছুদিন ভালো থাকতাম, আবার হয়তো কানে জ্বালা যন্ত্রণা করতো। ডাক্তার বলেছিল কি যে হাড্ডি খাইয়ে ফেলছে আর রক খাইয়ে ফেলছে এই পুঁজি, তারপর অপারেশন করে এই জন্য মুখটা বাঁকা হয়ে গেছে। এটা কি আপনার অপারেশনের আগেই বাঁকা হয়ে গেছিল? হ্যাঁ, অপারেশনের আগেই বাঁকা। সো ভিউয়ার্স, এই জায়গাটিতে আমি একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিতে চাই। খেয়াল করুন কত সুন্দর তার যে অবয়ব ছিল, ফেসটা ছিল, কিন্তু সেই ফেসটা এখন বাঁকা হয়ে গেছে। একটু দাঁত দেখান তো আপা, আপনারা খেয়াল করুন তার ফেসটাতে সে একটা প্রবলেম দেখা যাচ্ছে। দাঁত দেখানোর সাথে সাথেই মুখটা যে বাঁকা এটা বোঝা যাচ্ছে। চোখ বন্ধ করুন, আপনারা দেখুন কি ভয়ঙ্কর একটি বিষয়। সে তার এই চোখটা বন্ধ হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি বন্ধ করতে পারছে না। হ্যাঁ, চোখটা খুলুন। হ্যাঁ, এইবার আপনি কপাল ভাঁজ করবেন, একটু কপাল, হ্যাঁ,
দেখুন এই সাইডটা ঠিকই উঠলো, কিন্তু এই সাইডে উঠছে না। কারণটা কি? তার এই সাইড কাজ করছে না। তার মানে এই পাশে ফেশিয়াল নার্ভ পলসি হওয়ার ফলে এই পাশটা আসলে কাজ করছে না। মুখের এই অর্ধেক সেন্সিটিভিটি লস হয়ে গিয়েছে। এবং এই মুখ তো আপনার বাঁকা আগে ছিল না, এই রোগটা বাসা বাঁধা পরই আপনার মুখটা বাঁকা হয়েছে, তাই তো? তাহলে কেন বাঁকা হলো আমি সেই বিষয়টা একটু ব্যাখ্যা করতে চাই। তার ছোটবেলা থেকেই তার কানে পুষ্পানি ঝরতো এবং সেখান থেকে রক্তও পড়তো, মাঝে মধ্যে মাংসের মতন ছিঁড়ে ছিঁড়ে আসতো এবং মাঝে মধ্যে নাকি তার এখানে ফোড়া হতো। তার কথা অনুযায়ী আমরা বুঝতে পারছি যে তার ক্রনিক অটাইটিস মিডিয়া আনসেফ ভ্যারাইটিতে আক্রান্ত হয়েছিল, অর্থাৎ তার অটো মাস্টারডাইটিস ডেভেলপ করে এখানে ছিদ্র হয়ে আলটিমেটলি ফোড়া হয়ে যায় এবং সেই ফোড়া প্রায় তার কাটা লাগতো। তার মানে আমরা বুঝতে পারছি যে মাঝে মধ্যেই তার ইনসিশন ড্রেনেজ করা হতো, অর্থাৎ যে কোনো ফোড়ার মধ্যে পুষ থাকে সেই পুষগুলো বের করার জন্য কেটে পুষগুলো বের করতে হয়, তারপরে কানটা শুকায়, এরপর অপারেশনের প্রয়োজন হয়। যেহেতু তার আনসেফ ভ্যারাইটি ক্রনিক অটাইটিস মিডিয়া আক্রান্ত হয়েছিল, যে সে একটু আগে বললো যে তার রগ নষ্ট হয়ে গেছিলো। রগ বলতে এখানে বোঝাচ্ছে আসলে তার যে ফেশিয়াল নার্ভ, আমাদের যে গুরুত্বপূর্ণ একটি নার্ভ আছে ভেতরে থাকে, তো যেটা এই কোলেস্টিওটিউমা বা ক্রনিক অটাইটিস মিডিয়ার কমপ্লিকেশন হিসেবে ফেশিয়াল নার্ভ পলসি হতে পারে, যেই জিনিসটা কিন্তু আপনার ক্ষেত্রে হয়েছে। তাহলে আমি বলতে চাই যে এরকম কান পাকা রোগে যদি আপনারা আক্রান্ত হন, আপনারা যদি অবহেলা করে ঘরে বসে থাকেন, চিকিৎসা না করেন, তাহলে আপনার জীবনেও কিন্তু এরকম একটি দুর্বিষহ ঘটনা ঘটে যেতে পারে। অতএব এই বিষয় থেকে আপনারা অনেক বেশি সাবধান হবেন। সুমাইয়া আক্তার হচ্ছে সাইফুলের ফুফাতো বোন, আমাদেরও সেই হিসেবে বোন। আমরা মাত্র 10 দিন আগে তার অপারেশনটি সম্পন্ন করেছিলাম। কেন সুমাইয়ার অপারেশন সম্পন্ন করেছিলাম? কারণ তার বেশ কিছু সমস্যা ছিল। আমরা একটু সুমাইয়ার কাছ থেকে জানতে চাই, সুমাইয়া অপারেশনের আগে তোমার কি কি কষ্ট হতো? নিঃশ্বাস ছাড়তে পারতাম না, নাক ব্যথা করতো, মাথা ব্যথা করতো প্রচন্ড ভাবে, ঠান্ডা লাগলে ঠান্ডা বের হইতো না, ঠান্ডা আটকে থাকতো, ঘুম হইতো না। এই যে সুমাইয়া বলল যে তার মাথা ব্যথা করতো, নাক দিয়ে দম নিতে পারতো না, ঠিক মতন ঘুম হতো না, মাথাটা ভার হয়ে থাকতো, ব্যথা করতো। কেন? এই কেনর জবাব দেওয়ার জন্য আমি তার কিছু পরীক্ষা নিরীক্ষা করি। তার মধ্যে একটি অন্যতম প্রধান পরীক্ষা ছিল হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য PNS। সেই সিটি স্ক্যান করে আমরা খেয়াল করি যে তার সাইনাস ভর্তি ইনফেকশন। সুমাইয়ার কিন্তু সাইনোসাইটিসের সমস্যা থাকে, যেটা আমরা রাইনোসাইনোসাইটিস বা ক্রনিক রাইনোসাইনোসাইটিস বলি। পাশাপাশি তার নাকের হাড়টাও বাঁকা ছিল, মাংস ফোলা ছিল, যে কারণে আমরা তার এই অপারেশনটি সম্পন্ন করি। যেহেতু সাইনাসের মধ্যে সমস্যা ছিল, এই জন্য আমরা তার ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি সম্পন্ন করেছি মাত্র 10 দিন আগে। এরপর তার এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি এবং ট্রাবিনোপ্লাস্টি সম্পন্ন করেছি। তো এই অপারেশনটি সম্পূর্ণ আমরা পুরোটাই এন্ডোস্কোপ মেশিন দিয়ে করেছি। তো সুমাইয়া, অপারেশন করার পর এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে, নিঃশ্বাস পুরোপুরি ভালো আসছে। আচ্ছা, এখন ঘুমও হয়, মাথাও এখন ব্যথা হয় না। আচ্ছা, স্বাভাবিকভাবে যদি কারো মাথা ব্যথা থাকে, তার আসলে স্বাভাবিক জীবনের ছন্দটাই আসলে নষ্ট হয়ে যায়, ঠিক মতন ঘুম হয় না, কাজে কর্মে মন বসে না, মেজাজটা খিটখিটে হয়ে যায়। অল্প কথা বললেই মেজাজটা খিটখিটে হয়ে যায়, তো তাই না? এতে করে হয় কি, এই যে সবাই চিন্তা করে যে তোর হয়েছে কি, তুই এরকম কেন, তাই না? তো আসলে দেহ মনটা যদি ভালো না থাকে কাকি আম্মা, কোনো কাজ কর্মে কোনো গতি থাকে না। আর ঘুম যদি না হয়, সেক্ষেত্রে ভেতরে কিন্তু অস্থিরতা কাজ করে এবং মানুষ একটা আস্তে 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 কী করে, যে ডিপ্রেশনে চলে যায়। অনেক ক্ষেত্রে মানসিক রোগেও আক্রান্ত হয়ে যায় কিন্তু, যদি কারো মাথা ব্যথা থাকে। তো আমরা সুমাইয়ার এই অপারেশনটি সম্পন্ন করেছি এবং আমরা বিশ্বাস করি যে তাকে যদি আমরা টাইম টু টাইম ফলো আপ করি, তখন সে এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেয়ে যাবে। অতএব আসুন আমরা এই ধরনের রোগ ব্যাধি সম্পর্কে জানি এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। ঘরে বসে না থেকে একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য আমরা পরামর্শ গ্রহণ করি। আর এই পরামর্শ গ্রহণ করলেই আপনি সুস্থ থাকবেন, আর আপনার সুস্থতাই হচ্ছে আমাদের কাম্য। এই যে আমার ভাই থেকে নতুন পাঞ্জাবিতে পুরা জামাই জামাই লাগতেছে, ঠিক আছে? পাত্রী আমি ঢাকায় যেয়ে দেখবো। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধু ভালো থাকো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। কাকি এদিকে আসেন, হ্যাঁ, দোয়া করেন আমার জন্য, ঠিক আছে? ওকে, তা আসি। হ্যাঁ, ঠিক আছে, টাটা, বাই বাই।